সবাইকে ওয়ার্ডপ্রেস বেসিক পার্ট 1 এ স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথমে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য প্রয়োজনীয় সার্ভার সেটআপ করতে হয়, অর্থাৎ সার্ভার হিসেবে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার ব্যবহার করব। তো অ্যাপাচি ওয়েব সার্ভার কিভাবে সেটআপ করতে হয় এই বিষয়টি আমরা প্রথমে দেখব এবং এরপরে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয় এই বিষয়টি আমরা দেখব। তো প্রথমে আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভার সেটআপ করার জন্য আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, যে প্যাকেজটির নাম হচ্ছে জ্যাম। তো জ্যাম প্যাকেজের মধ্যে কি কি আছে আমরা একটু এ সম্পর্কে একটু জেনে নেই। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা। তো ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স সিএমএস অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের যে ওয়ার্ডপ্রেস সিএমএস, এই ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডেভেলপ করা হয়েছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অর্থাৎ পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোনো ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন সেই ডাইনামিক ওয়েবসাইট আমাদেরকে তৈরি করতে গেলে আমাদের পিএইচপি ব্যবহার করতে হবে এবং ডাইনামিক ওয়েবসাইটে সমস্ত টেক্সটগুলো, অর্থাৎ ওয়েবসাইটে যত ধরনের ডাটা আছে এই সমস্ত ডাটা থাকে একটা ডাটাবেসে থাকে। তো ওয়ার্ডপ্রেস যে ডাটাবেস নিয়ে কাজ করে তা হচ্ছে মাইস্কুয়েল। তো আমাদের ওয়ার্ডপ্রেস শুরু করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে পিএইচপিতে আমাদের কোড লিখতে হবে, আরেকটা বিষয় হচ্ছে মাইস্কুয়েল দিয়ে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে এবং এরপরে যে বিষয়টি হচ্ছে যে ডাটাবেস নিয়ে তো আমরা কাজ করব, এর জন্য যে সিএমএস অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করতে হবে। এই তিনটা জিনিস আমাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং এই সম্পর্কে জানতে হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করতে গেলে যে মাইস্কুয়েল লাগতেছে এবং পিএইচপি লাগতেছে এবং লোকাল সার্ভার লাগতেছে। তো এই তিনটা জিনিসকে একসাথে একত্রে করে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্যাকেজটি হচ্ছে জ্যাম। তো আমরা যদি গুগলে সার্চ করি সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা জ্যাম্পের যে সফটওয়্যার সেই সফটওয়্যারটি আমরা পেয়ে যাব। আমরা যদি গুগলে সার্চ করি জ্যাম্প লিখে XAMPP, সেক্ষেত্রে আমরা জ্যাম্প ডাউনলোড করতে পারবো। এখান থেকেও ডাউনলোড করতে পারি অথবা জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট আছে। আমরা এখান থেকে জ্যামটা ডাউনলোড করে নিতে পারবো এবং এখান থেকেও আমরা জ্যাম্প ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদের যেখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমাদের জ্যাম্পটা ডাউনলোড করে নিলেই হবে। তো জ্যাম্প ইতোমধ্যেই আমার কাছে ডাউনলোড করা আছে, যার কারণে আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না। এখানে উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে এবং আমরা যদি ম্যাকের ইউজার হই তাহলে সেক্ষেত্রেও আমরা ম্যাকের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে জ্যাম্প মানে হচ্ছে আসলে অ্যাপাচি, মাইস্কুয়েল এবং পিএইচপির একটা প্যাকেজ। তো এই হচ্ছে ব্যাপার। তো জ্যাম্প দিয়ে কিভাবে কাজ করা যায় তা আমরা এখন সেই বিষয়টি দেখব। আমরা এখন যে ফোল্ডারটি দেখছি তার মধ্যে একটা আমাদের জ্যাম্পের একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি আমরা এখন ইনস্টল করব। তো এই সফটওয়্যারটি ইনস্টল করলে আমাদের সি ড্রাইভের মধ্যে একটি ফাইল তৈরি হবে। আমরা অন্যান্য সফটওয়্যারের মতোই এটি ইনস্টল করতে পারবো। ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করলাম, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং এটা ওকে করতে হবে। এরপরে নেক্সট করতে হবে। আমরা সি এর মধ্যেই সেটআপ দিব, যার কারণে আমাদেরকে নেক্সট করলেই চলবে। এখানে যে তিনটি চেকবক্স আছে এই তিনটি চেকবক্সে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে
এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে অন্য কোনো ঝামেলা হবে না, এবং এই 3টি চেকবক্স যদি আমরা সিলেক্ট করে না দিই সেক্ষেত্রে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। যার কারণে এই বিষয়টি আমাদেরকে যখন জ্যাম্প আমরা সেট আপ করবো তখন আমাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয়টির উপর। এখন ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টলের প্রসেসটি চালু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি এখন ইনস্টল হচ্ছে। এবং আমরা যে সফটওয়্যারটি এখন ইনস্টল করতেছি এটা হচ্ছে 32 বিট এর জন্য সফটওয়্যারটি ইনস্টল করছি। আমাদের হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন যা কিছু আসবে আমাদেরকে অ্যালাউ করতে হবে এবং ওকে ইয়েস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভারটি সেট আপ হয়ে গেছে এবং দেখাচ্ছে এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল অ্যাপ্লিকেশন। এখানে দেখাচ্ছে যে আমাদের অ্যাপাচি রানিং আছে, মাইস্কেল রানিং আছে এবং ফাইলজিলা রানিং আছে। ফাইলজিলা হচ্ছে একটা এফটিপি সার্ভার আর কি। তো আমাদের এটি জাস্ট ক্রসে ক্লিক করলেই হবে। তো এখন যদি আমরা মাই কম্পিউটার থেকে সি এর মধ্যে যাই সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি জ্যাম্প। এই জ্যাম্পের মধ্যে যদি আমরা যাই সেখানে htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমরা যদি কোনো পিএইচপির ফাইল রাখি সেক্ষেত্রে এখান থেকে পিএইচপির ফাইলটা রান করবে। তো এখানেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করব। তো আমরা আজকে এখন ওয়ার্ডপ্রেস সেট আপের প্রক্রিয়াটি আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসের জন্য যে ফাইলটি আছে সেই ফাইলটি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। WORDPRESS ওয়ার্ডপ্রেস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড একটা লিঙ্ক আসছে। তো এই লিঙ্কে ক্লিক করে আমরা wordpress.org এর ডাউনলোড পেজটিতে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.0 তে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করব। এবং বর্তমানে ওয়ার্ডপ্রেসের 4.0 ভার্সনটি সবথেকে লেটেস্ট ভার্সন। আমরা এই ভার্সনটি আমরা ডাউনলোড করতেছি। তো ডাউনলোড যতক্ষণে হবে ততক্ষণে আমরা একটু আমাদের যে লোকাল সার্ভার সেই লোকাল সার্ভারটি আমরা একটু কাজ করে দেখি। আচ্ছা সরি, তো আমরা এখন আমাদের যে লোকাল সার্ভার সেই লোকাল সার্ভারে আমরা একটু অ্যাক্সেস করে দেখব যে কিভাবে কাজ করতে হয়। আমরা যে জ্যাম্পের প্যাকেজটি ইনস্টল করেছি সেখানে আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের যে কোনো ব্রাউজারে আমরা যদি লোকাল হোস্ট লিখি লোকাল হোস্ট যদি লিখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। তো এখান থেকে আমরা প্রয়োজনীয় ডাটাবেস তৈরি করতে পারবো, ডাটাবেস এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, ডাটাবেসের টেবিল ক্রিয়েট করতে পারবো। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের লোকাল হোস্টে যেতে হবে। অর্থাৎ লোকাল হোস্ট লিখলে আমরা এরকম একটা পেজ পাবো। তো এই পেজে আমরা PHP MyAdmin নামে একটা আমরা লিঙ্ক দেখতে পারবো। তো এই লিঙ্কে বা এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা PHP MyAdmin অর্থাৎ ডাটাবেস যেখান থেকে ক্রিয়েট করা যায় সেই পেজে আমরা পৌঁছে যাব। তো এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। এখানে ক্রিয়েট নিউ ডাটাবেস নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা ডাটাবেস নেম লিখে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করি। তো আমরা এখানে নিউ ওয়েবসাইট নামে একটা ডাটাবেস তৈরি করব। নিউ ওয়েবসাইট নামে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে।
তো এখন আমাদের নিউ ওয়েবসাইট নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে 0 লেখা আছে। তো এই 0 দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের ডাটাবেসে কোনো টেবিল নাই, এই হচ্ছে বিষয়। তো আমরা যদি আবার পুনরায় যদি এই যে হোম যে বাটনটি আছে এই বাটনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আবার ফিরে আসতে পারবো। তো এখানে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেসের ফাইলটিও এখানে রয়েছে। আমরা যদি আরও যদি ডাটাবেস ক্রিয়েট করি তাহলে সেই ডাটাবেসগুলো এখানে দেখাবে। তো এখানে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে প্রিভিলেজ। তো প্রিভিলেজে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমাদের ডাটাবেস অ্যাক্সেস করার জন্য ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। তো আমাদের লোকাল হোস্টে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমরা ডিফল্ট যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং আমরা যদি পরবর্তীতে যখন আমরা লাইভ ওয়েব সার্ভারে কাজ করব, জেনুইন ওয়েব সার্ভারে যখন কাজ করব তখন কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। এবং আমরা যখন লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো তখন আমরা ইউজার নেম হিসাবে এই যে এখানে রুট লেখা আছে ROOT রুট, আমরা রুট ব্যবহার করব ইউজার নেম হিসেবে। এবং পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে নো লেখা আছে, নো মানে এর কোনো পাসওয়ার্ড নেই, আমরা পাসওয়ার্ডের জায়গাটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। তো আমরা এইভাবেও ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, অর্থাৎ ইউজার নেমে আমরা রুট লিখব এবং পাসওয়ার্ডের জায়গাটা যদি আমরা ফাঁকা রাখি তো সেভাবেও আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। আর যদি আমরা জেনুইন কোনো সার্ভারে যেভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করি, অর্থাৎ আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে সেভাবেও আমরা করতে পারি। তো এখান থেকে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করতে হয় সেই বিষয়টি আমরা এখন দেখব। অ্যাড নিউ ইউজার এই বাটনে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেমে আমরা দিয়ে দিতে পারি অ্যাডমিন দিয়ে দিতে পারি, অথবা আমরা দিয়ে দিই ওয়ার্ডপ্রেস ইউজার, WRD ওয়ার্ড PRESS ওয়ার্ডপ্রেস ইউজার। ওয়ার্ডপ্রেস ইউজার নামে আমরা হচ্ছে ইউজার নেমটা সিলেক্ট করলাম। এখন হোস্টের ক্ষেত্রে আমরা লোকাল হোস্ট সিলেক্ট করব। আমরা এখান থেকে লোকাল সিলেক্ট করে দিলে পাশে লোকাল হোস্ট চলে আসবে এবং পাসওয়ার্ডের ফিল্ডে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো পাসওয়ার্ড আমরা সহজে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি 1 2 3 4 এবং আমাদেরকে রিটাইপ করতে হবে 1 2 3 4। অবশ্যই আমরা যখন জেনুইন সার্ভারে কাজ করব তখন অনেক জটিল কোনো পাসওয়ার্ড ব্যবহার করব এবং সেই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই পাসওয়ার্ডকে স্ট্রং করার জন্য অবশ্যই আমরা সেখানে ক্যারেক্টার ব্যবহার করব। ক্যারেক্টার বলতে যেমন আন্ডারস্কোর হতে পারে, @ সিম্বল হতে পারে, হ্যাশ সিম্বল হতে পারে, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার ব্যবহার করতে পারি, আমরা অ্যালফাবেট ব্যবহার করতে পারি, অ্যালফাবেট আবার স্মল লেটার ক্যাপিটাল লেটার হইতে পারে এবং এছাড়াও আমরা নাম্বার ব্যবহার করতে পারি। তো এই চারটা জিনিসের কম্বিনেশনে যদি আমরা কোনো পাসওয়ার্ড জেনারেট করি সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। তো পরবর্তীতে আমরা যখন জেনুইন সার্ভারে কাজ করব তখন অবশ্যই এ ধরনের কোনো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। তো আমরা যেহেতু এখন শিখতেছি যার কারণে আমরা সহজে একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম। এখন এখান থেকে চেক অল করে দিতে হবে গ্লোবাল প্রিভিলেজ, অর্থাৎ আমরা এখানে কোনো রেস্ট্রিকশন রাখবো না। অর্থাৎ আমরা ডাটাবেসে ডাটা ইনপুট করতে পারবো, আবার ডাটা ডিলেট করতে পারবো, সব কিছুই আমরা করতে পারবো। যার কারণে আমরা চেক অলে ক্লিক করব এবং গো বাটনে ক্লিক করব। এখানে মেসেজ দিচ্ছে রিমেম্বার পাসওয়ার্ড, এটা হচ্ছে ব্রাউজারের ফাংশন, তো সেটা আমাদের না বুঝলেও চলবে। আমরা যদি পুনরায় ফিরে যাই সেক্ষেত্রে আমরা যদি প্রিভিলেজে দেখি তো আমরা দেখছি যে ওয়ার্ডপ্রেস ইউজার এবং হোস্টের নিচে লোকাল হোস্ট লেখা আছে, পাসওয়ার্ডে ইয়েস লেখা আছে এবং প্রিভিলেজে আমাদের দেখাচ্ছে অল প্রিভিলেজ লেখা আছে আর গ্র্যান্টে দেখাচ্ছে ইয়েস। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে এই যে ডাটাবেসটা তৈরি করলাম এটা আমরা এডিটও করতে পারবো। তো এখান থেকে আমরা নিচে যে বিষয়টি আছে এখান থেকে আমরা ডাটাবেস এডিট করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, সব কিছু এখান থেকে
করতে পারবো। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখি আমাদের ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করতেছিলাম, ওয়ার্ডপ্রেসের ডাউনলোডটা বন্ধ হয়ে গেছে। আমরা আবার নতুন করে ডাউনলোড করি। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হতে আমাদের 1 মিনিটের মতো সময় লাগবে। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হলে আমরা কাজ করতে পারবো। এখন আমরা একটু পিএইচপি সম্পর্কে, পিএইচপি স্ক্রিপ্ট কিভাবে সার্ভারের মাধ্যমে রান হয় সে বিষয়টি আমরা একটু দেখব এখন। তো পিএইচপি স্ক্রিপ্ট রান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা পিএইচপির ফাইল আমরা তৈরি করি। আমরা যেভাবে এইচটিএমএল এ যেভাবে ফাইল তৈরি করতাম সেভাবে আমরা করতে পারবো। টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এটাকে আমরা রিনেম করে আমরা যদি এখন লিখি index.php, তাহলে আমাদের পিএইচপি ফাইলটি তৈরি হয়ে যাবে। তো আমাদের পিএইচপি ফাইল, পিএইচপিতে যে কোড লিখবো তার এক্সটেনশন দিতে হবে .php। তো আমরা ইতিমধ্যেই আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে অভ্যস্ত। তো এখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে আমরা পিএইচপির কোড লিখতে পারবো। তো পিএইচপিতে কোড লিখতে গেলে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে যে স্টার্টিং এবং এন্ডিং। আমরা পিএইচপিতে কোনো কোড লিখতে গেলে স্টার্টিং করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব প্রথমে, এরপরে একটা এটাকে বলে এক্সক্লামেশন মার্ক বা আমরা হোয়াট সাইনও বলে থাকি সহজে। তো যাই হোক, যেটাই হোক, আমরা এটা দিব, এরপরে লিখব পিএইচপি এবং আমরা পিএইচপি শেষ করব এক্সক্লামেশন মার্ক এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। এখন যদি আমরা এর মধ্যে কোনো কোড লিখি, অর্থাৎ পিএইচপিতে যদি আমরা কোনো মেসেজ প্রদর্শন করতে যাই সেক্ষেত্রে লিখতে হয় ইকো দিয়ে লিখতে হয়। তো আমরা ইকো ব্যবহার করি, ইকো দিয়ে আমরা যদি ডাবল কোটেশন ব্যবহার করা হয় কোনো, আমরা যদি স্ট্রিং প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিংটাকে রাখবো ডাবল কোটেশনের মধ্যে। তো এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এই হচ্ছে আমাদের একটা পিএইচপি স্ক্রিপ্ট তৈরি হয়ে গেল। তো আমরা দেখবো যে এখন এই পিএইচপি স্ক্রিপ্টটা কিভাবে সার্ভারের মাধ্যমে রান করতে হয়। তো আমরা যদি এই পিএইচপি ফাইলটা যদি মোজিলা দিয়ে ওপেন করি তাহলে কিন্তু কোনো কাজই হবে না। তো আমরা একটু দেখি ওপেন করে, এটা ওপেন, সিলেক্ট এ প্রোগ্রাম, এখান থেকে যদি আমরা ব্রাউজ করে ডেস্কটপ থেকে আমরা মোজিলা আনতে পারবো। আচ্ছা, আমরা এখানে অপেরা আছে, অপেরা দিয়েই ট্রাই করে দেখি। তো আমরা মোজিলাকে আমরা ডেস্কটপে শর্টকাট করে নিলাম। এখন যদি আমরা ফাইলটি ওপেন করতে চাই সেক্ষেত্রে ওপেন করতে পারবো। ওপেন উইথে আমাদের ক্লিক করতে হবে, ওপেন উইথ, এবং এখান থেকে যদি ব্রাউজ করে আমরা ডেস্কটপে মোজিলা সিলেক্ট করে দেই সেক্ষেত্রে আমাদের মোজিলা ফায়ারফক্স দিয়ে আমাদের ফাইলটি ওপেন হবে। কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমরা জানি যে পিএইচপি হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদেরকে এই ফাইলটা যে কাজটি করতে হবে এখান থেকে কপি করতে হবে, কপি করে আমাদের সি ড্রাইভের মধ্যে যেতে হবে, জ্যাম্পের মধ্যে যেতে হবে এবং তারপরে htdocs-এর মধ্যে গিয়ে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটির নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যাবে, আমরা টেস্ট নাম দিলাম। এই টেস্ট ফোল্ডারের মধ্যে আমরা পিএইচপি ফাইলটি রাখলাম। এখন যদি আমরা দেখি আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা লোকাল হোস্ট লিখি এবং এরপরে যদি আমরা index.php লিখি সেক্ষেত্রে আমরা ফাইলটিকে ওপেন করতে পারবো। আচ্ছা, আমরা লোকাল হোস্টে, অর্থাৎ আমরা htdocs ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করেছি। ফাইলটার নাম ছিল হচ্ছে টেস্ট দিতে হবে এবং টেস্ট ফোল্ডারের মধ্যে আমাদের
index.php ফাইলটি আছে, index.php। এখন যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রদর্শন করছে, এবং আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং এটা কিভাবে সার্ভারের মাধ্যমে রান করতে হয়। তো আসলে এই নলেজটুকু আমাদের জানা দরকার ছিল, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে ডেভেলপ করা, তো যার কারণে আমাদের এই নলেজটুকু দরকার ছিল। আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এখন যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাই, আমরা একটা জিপ ফাইল পেয়েছি। তো এই জিপ ফাইলটি আমরা কাট করে কোনো একটা লোকেশনে যদি রাখি, পেস্ট করলাম, তো এইটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট ফাইল করলাম, ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। তো এক্সট্রাক্ট করলে এর মধ্যে আরেকটা ফোল্ডার থাকবে, ফোল্ডারটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লেখা থাকবে। সেই ফোল্ডারটি আমরা আমাদের সাইটে আমরা সেট আপ করতে পারবো। তো এর মধ্যে যদি আমরা যাই, তো ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যেই সমস্ত ওয়ার্ডপ্রেসের যত ফাইল, সব ফাইল এর মধ্যে থাকবে। তো এখন আমরা যে কাজটি করব, এই ওয়ার্ডপ্রেস নামটিকে আমরা পরিবর্তন করে আমরা অন্য একটা নাম দিই। তো এখানে আমরা নাম দেই যে বেসিক ওয়েব। আমরা বেসিক ওয়েব নামে আমরা এটা রিনেম করলাম। যে কোনো নামই দেওয়া যাবে, এখানে কোনো ব্যাপার না। তো এখন এই ফোল্ডারটিকে আমরা কাট করে বা কপি করে নিয়ে যেতে পারি। আমাদেরকে যেতে হবে জ্যাম্পে, যেতে হবে htdocs-এ যেতে হবে এবং এখানে পেস্ট করতে হবে। তো আমরা htdocs ফোল্ডারের মধ্যে আমরা আমাদের সাইটটিকে রাখলাম, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ফাইলটিকে আমরা রাখলাম। এখন আমরা যদি ব্রাউজ করি, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে লোকাল হোস্ট এবং এরপরে লিখতে হবে বেসিক ওয়েব। আচ্ছা, আমরা লোকেশনটি আরেকবার একটু দেখে আসি। আচ্ছা, বেসিক বানানটা আমরা এখানে ভুল লিখেছিলাম, এখানে বেসিক হবে। এখন যদি আমরা পুনরায় রিলোড করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেসের ইনস্টল করার জন্য যে পেজ, সেই পেজটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে ডিফল্টভাবে ইংলিশ আছে, ইউনাইটেড স্টেট, এটাই রাখবো এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবং এখানে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে, অর্থাৎ ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে এবং ডাটাবেস হোস্ট নেম লাগবে, এবং আমাদেরকে টেবিল প্রিফিক্স দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ইতিমধ্যেই ক্রিয়েট করা থাকতে হবে বা জানা থাকতে হবে। তো আমাদের যেহেতু করা আছে, আমরা ইতিমধ্যেই ডাটাবেস তৈরি করেছি, ইউজার নেম পাসওয়ার্ড সেইগুলোও তৈরি করেছি। তো আমরা এখন লেটস গো বাটনে ক্লিক করব। তো এখানে আমাদেরকে ডাটাবেস নেম দিয়ে দিতে হবে। আমাদের যদি মনে না থাকে বা আমরা আরেকবার দেখে নিই যে আমরা ডাটাবেস কি নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, লোকাল হোস্টে যাব, এরপরে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ওয়েবসাইট নামে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম। তো এখানে আমাদেরকে নিউ ওয়েবসাইট দিয়ে দিতে হবে, নিউ নিউ ওয়েবসাইট, এবং ইউজার নেমের এখানে আমাদেরকে দিতে হবে। আমরা এখানে রুটও দিতে পারি বা আমরা যে পরবর্তীতে যে ইউজার নেম তৈরি করলাম সেই ইউজার নেমও ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রিভিলেজে আমরা যেটা দিয়েছি যে ওয়ার্ডপ্রেস ইউজারও আমরা দিতে পারি। তো আমি দুইটা বিষয়ই আমি দেখাই দিচ্ছি যে আমরা যদি না দিতে চাই পাসওয়ার্ড, সেক্ষেত্রে পাসওয়ার্ডের ঘর ফাঁকা রাখবো এবং এখানে ব্যবহার করব ROOT রুট, এবং ডাটাবেস হোস্ট আমাদেরকে লোকাল হোস্ট দিতে হবে। আর টেবিল প্রিফিক্স আমরা সিলেক্ট করে দিতে পারি বা ডিফল্টটাও রাখতে পারি। তো টেবিল প্রিফিক্সটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন জেনুইন ওয়েব সার্ভারে যখন ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, তখন আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো সাইটের ক্ষেত্রে সিকিউরিটি একটা অনেক বড় একটা বিষয়।
অর্থাৎ আমরা চাইবো না যে আমাদের ওয়েবসাইটটি অন্য কেউ হ্যাক করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যদি আমরা ডিফল্ট প্রিফিক্স রাখি, সেক্ষেত্রে এই প্রিফিক্সটা কিন্তু সবারই জানা আছে, যার কারণে যারা হ্যাকার তাদের জন্য কিন্তু আমাদের সাইট হ্যাক করতে সুবিধা হবে। তা আমরা চাইবো না হ্যাকারদেরকে বাড়তি সুবিধা দিতে, যার কারণে প্রিফিক্সটা আমরা পরিবর্তন করে দেব। তো আগে পিছে আমরা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। তো এখানে আমরা টেস্ট লিখে দিলাম বা অন্য যে কোনো কিছু আমরা লিখে দিতে পারি। তো এইভাবে যদি সাবমিট করি সেক্ষেত্রেও আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ হবে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের যে কাস্টম ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিয়েছি সেটা ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার, এখানে রুটের পরিবর্তে লিখবো WORD ওয়ার্ড PRESS ওয়ার্ডপ্রেস ইউজার এবং আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমরা দিয়েছি 1234। তো 1234 আমরা দিয়ে দিলাম। এখন আমরা সাবমিট করলাম। তা আমাদের সব কিছু ওকে আছে, অল রাইট দেখাচ্ছে, যার কারণে অর্থাৎ আমাদের যে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেস নেমও আমরা ঠিকভাবে দিয়েছি, ডাটাবেসের ইউজার নেমও ঠিকভাবে দিয়েছি এবং ডাটাবেসের পাসওয়ার্ডও আমরা ঠিকভাবে দিয়েছি, যার কারণে বলছে অল রাইট। এখন রান দ্য ইনস্টল। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেটা হবে যে আমরা কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু পেয়ে যাব। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট পেয়ে যাব। তো সেই ওয়েবসাইটে লগ ইন করতে হলে তো আমাকে একটা অ্যাডমিন ইউজার নেম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং আমরা কোন পারপাসে সাইটটা করতেছি আমাদের সাইটের একটা নাম দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে এখন দিয়ে দিতে হবে। তো এখানে সাইট টাইটেল, তো সাইট টাইটেল আমরা লিখতে পারি যে টেস্ট ওয়েবসাইট বা আচ্ছা টেস্ট ওয়ার্ডপ্রেস দিই, টেস্ট ওয়ার্ডপ্রেস এবং ইউজার নেম আমরা অ্যাডমিন দিয়ে রাখলাম, অ্যাডমিন। পাসওয়ার্ড আমরা 1234 দিলাম, আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারি। তো এখানে বলছে যে ভেরি উইক, কারণ আমরা খুব সহজ একটা পাসওয়ার্ড দিয়েছি। তো এখানে আমরা আমাদেরকে ইমেল আইডি দিয়ে দিতে হবে, তো যে কোনো ইমেল আমরা দিয়ে দিতে পারি, admin@, আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি, mysite.com। যদিও এটা কোনো প্রপার কোনো ইমেল না, তারপরেও আমরা এখানে দিলাম, কারণ হচ্ছে এটা আমাদের জন্য এখন কোনো সমস্যা না। কিন্তু জেনুইন ওয়ার্ডপ্রেস সাইট হলে সেখানে আমাদের এই ইমেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাই তখন আমরা সেই ইমেল থেকে আমরা পাসওয়ার্ড আবার নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। তো যার কারণে আমাদেরকে অবশ্যই জেনুইন ইমেল আইডি ব্যবহার করতে হবে। তো প্রাইভেসি এখানে বলছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দ্য সাইট। আমরা কি এই সাইটটা আমাদের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে চাই, অর্থাৎ সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমরা কি এই সাইটটা পেতে চাই? যদি আমরা পেতে চাই তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর না পেতে চাইলে আমরা এটা তুলে দিতে পারি। তো আমরা যেহেতু লোকালি সেট আপ করতেছি তো এটা আমরা দিতেও পারি না দিলেও পারি, তো থাক, সমস্যা নেই। তো এখন বলতেছে যে আচ্ছা এটা রিমেম্বার করে রাখি, সেক্ষেত্রে আমাদের আর পরে পাসওয়ার্ড না দিলেও কাজ করবে, মজিলা থেকে পাসওয়ার্ড নিয়ে নিবে। লগ ইন, তো এখন আমরা যেটা দেখলাম যে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা সেট আপ করা হয়ে গেছে। এখন এই যে আমাদের wp-login.php যে ফাইল, সেই ফাইলে আমাদের দেখাচ্ছে যে আমরা এখন লগ ইন করতে পারবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো ইউজার নেমে আমরা অ্যাডমিন দিয়েছি এবং পাসওয়ার্ডে 1234, তো আমরা দিয়ে আমরা এখন লগ ইন করতে পারবো। তো লগ ইন করলেই আমরা কিন্তু আমাদের যে নতুন যে ওয়েবসাইটটা তৈরি হলো সেই ওয়েবসাইটের কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে কিন্তু পৌঁছে যাবে। তো এইটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় ড্যাশবোর্ড। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গেছি। তো আমরা সাইটটা আমাদের কেমন হলো এই সাইটটা আমাদের একটু দেখা দরকার। তো আমাদের এখানে টেস্ট ওয়ার্ডপ্রেস এই যে লেখাটা আছে, এখানে ভিজিট সাইট অপশন আছে। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের সাইটটা দেখতে পাবো।
তো এই সাইটটা আমরা এখন তৈরি করলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে। তো ওয়ার্ডপ্রেসের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ইতোমধ্যেই জেনেছি যে ওয়ার্ডপ্রেসের থিম, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থিম চেঞ্জ করে আমরা সাইটের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবো এবং হচ্ছে ফিচারও চেঞ্জ করতে পারবো। তা আমরা এখন দেখি কিভাবে থিম চেঞ্জ করা যায়। তো এখানে বেশ কিছু আমাদের ড্যাশবোর্ডে বেশ কিছু মেনু আছে। তো মেনুতে একটা মেনু আছে অ্যাপিয়ারেন্স। তো এখানে যদি যাই তো সেখানে আমরা থিমস নামে একটা অপশন পাবো। তো এই অপশনে ক্লিক করলে আমরা যে থিমগুলো ডিফল্টভাবে ইনস্টল করা আছে এই থিমগুলো আমরা এখান থেকে পাবো। তো এখান থেকে আমরা অন্যগুলা এখন যেটা অ্যাক্টিভ করা আছে সেটা হচ্ছে 2014 নামে একটা থিম ইনস্টল করা আছে। আমরা এখানে 2013 ইনস্টল করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, 2012 অ্যাক্টিভ করতে পারি। তো এই থিমগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে এবং আমরা নিজেরাও কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করতে পারবো এবং আমরা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টও শিখবো। তো এখান থেকে আমরা একটা থিম, অন্য একটা থিম সিলেক্ট করি। আমরা এখানে 2012 থিমটা অ্যাক্টিভ করি। জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এই সাইটটিকে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখবো যে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখলাম যে থিম চেঞ্জ করে আমরা কিভাবে সাইটের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারি। এখন আমরা দেখব যে আমাদের যে থিম ফোল্ডার, অর্থাৎ এই যে থিমগুলো, এই থিমগুলো কোত্থেকে আসতেছে। আমরা এখন দেখব যে আমাদের যে থিম ফোল্ডার, মানে এই থিমগুলো কোত্থেকে লোড হচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখব। এখন যদি আমরা যদি htdocs ফোল্ডারের মধ্যে যদি যাই তো সেখানে আমরা আমাদের সাইট সেটআপ করেছি হচ্ছে বেসিক ওয়েব ফোল্ডার। তো এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো, সব ফাইলগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা আমাদের থিম ফোল্ডারে যেতে পারবো। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল এখানে আছে। তা আমাদের ওয়ার্ডপ্রেসের পরবর্তীতে আমরা যে কাজগুলো করব, অর্থাৎ আমরা যদি থিম ডেভেলপ করতে চাই, থিম ডেভেলপ করলে আমাদের থিম ফোল্ডার নিয়ে কাজ করতে হবে। আমরা যদি প্লাগইন ডেভেলপ করতে চাই, প্লাগইন ফোল্ডার নিয়ে কাজ করতে হবে। এবং আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যে আমাদের যে সাইটটা, এই সাইটের যে আমরা ডাটাবেস নেম দিলাম, তারপরে হচ্ছে ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, এগুলা কোথায় গেল, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা আচ্ছা আগে আমরা দেখি আমাদের থিমটা কোত্থেকে লোড হচ্ছে। আমাদের সবকিছু কন্টেন্ট ফোল্ডারের মধ্যে থাকবে, WP কন্টেন্ট। তো WP কন্টেন্ট ফোল্ডারটা আমরা ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছি যে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে আর একটা ফোল্ডার আছে থিমস নামে। তো প্লাগইনগুলো আমাদের প্লাগইন ফোল্ডারের মধ্যে থাকবে, থিমগুলো থিম ফোল্ডারের মধ্যে থাকবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডার তার সেই ফোল্ডারের মধ্যে গেলাম, তার মধ্যে থেকে WP কন্টেন্ট ফোল্ডারের মধ্যে গেলাম। সেখানে গেলে আমরা এই দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, থিম ফোল্ডার এবং প্লাগইন ফোল্ডার। আমরা যদি থিম ফোল্ডারের মধ্যে যাই তো সেখানে দেখতে পাচ্ছি যে আমরা সাইটে দেখছিলাম যে আমাদের 3টা থিম হচ্ছে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের সাথে থাকে। তো সেই 3টা থিম কিন্তু এখানে আছে, এই যে 2014, 13, 2012, এই 3টা থিম এখানে আছে। আমরা নিজেরাও থিম ডেভেলপ করলে আমরা এখানে রাখবো, এটা একটা ব্যাপার। এছাড়া আমাদের সাইটে প্লাগইন থাকবে। তো এখানে ডিফল্টভাবে একটা অ্যাকিসমাত নামে একটা প্লাগইন থাকে, আর আরো একটা প্লাগইন থাকে, সেটা হচ্ছে hello.php। এটাও একটা প্লাগইন। তো এই প্লাগইনের মাত্র একটাই ফাইল, তো যার কারণে এটা সিঙ্গেল PHP ফাইল হিসাবে আছে। তো এখানে এই দুইটা PHP মানে দুইটা প্লাগইন আছে এখানে। তো আমরা যদি কোনো প্লাগইন ডেভেলপ করি তো প্লাগইনগুলো এখানে রাখবো, বা আমরা যদি অন্য কোনো প্লাগইন সাইটে ইনস্টল করি তাহলে ওই প্লাগইনগুলো এখানে থাকবে। তো আমরা সরাসরি থিম ফোল্ডার এখানে কপি করেও আমরা ইনস্টল করতে পারি, বা প্লাগইন ফোল্ডার সরাসরি কপি করেও এখানে যদি কপি করে দিই
এইভাবেও ইনস্টল করতে পারি বা আমরা অ্যাডমিন প্যানেল থেকেও ইনস্টল করতে পারি। অ্যাডমিন প্যানেলে এখানে অ্যাড নিউ নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে থিম ইনস্টল করতে পারবো। এখান থেকে আপলোড থিমে গেলে আমরা এখান থেকে ব্রাউজ করে থিম ফোল্ডার আমরা নির্বাচন করে এভাবে আমরা ইনস্টল করতে পারি। তো এই প্রসেসটি আমরা পরবর্তীতে দেখব। তো এছাড়া এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, প্লাগইনে ক্লিক করলে আমরা এইভাবে একইভাবে প্লাগইন ইনস্টল করতে পারবো বা যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমরা দেখতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, ডিঅ্যাক্টিভ করতে পারবো। তো এখানে আমি যেটা বললাম যে আমাদের দুইটা প্লাগইন আছে, একটা হচ্ছে অ্যাকিসমাত যেটা হচ্ছে স্প্যাম প্রোটেকশনের জন্য কাজ করে, আর একটা হচ্ছে হ্যালো ডলি। তো এই হচ্ছে দুইটা প্লাগইন আছে। তো পরবর্তীতে আমরা আরো প্লাগইন ইনস্টল করতে পারবো, এখান থেকে সার্চ করেও আমরা প্লাগইন ইনস্টল করতে পারি, আবার নিজেরাও আমরা অ্যাড করতে পারি। তো সার্চ করে যে প্লাগইনগুলো পাবো সেই প্লাগইনগুলো আসবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরি আছে, তো প্লাগইন ডিরেক্টরি থেকে আমরা ইনস্টল করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা যদি আমাদের সাইটে কোনো লেখা পাবলিশ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের সাইটে ডিফল্টভাবে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে এবং একটা পোস্ট আছে। তো এখানে যদি ক্লিক করি তো আমাদের পোস্টটা দেখাচ্ছে এবং নিচে কমেন্টের অপশন আছে। সাইটটা কিন্তু ফুল ফিচার্ড একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি ওয়ার্ডপ্রেস সেটআপ করার মাধ্যমে। এই সাইটটা সম্পূর্ণ ফুল ফিচার্ড একটা ওয়েবসাইট। এর মধ্যে যে কেউ লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে এবং আমাদের পোস্টে কমেন্ট করতে পারবে, সব কিছুই করা যাবে। টোটালি ডাইনামিক একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এই সাইটে কিভাবে লেখা পোস্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে পোস্ট করা যায় দুইভাবে, একটা হচ্ছে পোস্ট অপশন থেকে পোস্ট করা যায় অথবা পেজ অপশন থেকে লেখা পাবলিশ করা যায় বা পেজ তৈরি করা যায়। আমরা পোস্ট থেকেই দেখি আজকে। তো অল পোস্টের মধ্যে যদি যাই তো আমাদের এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখাবে। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন পোস্ট এখানে লিখতে পারবো। তো এখানে আমাদের পোস্টের টাইটেল দিতে হবে, এখানে পোস্টের কন্টেন্ট দিতে হবে, অ্যাড মিডিয়া থেকে ইমেজ অ্যাড করা যাবে এবং এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবো। ক্যাটাগরি কি জিনিস? ক্যাটাগরি হচ্ছে আমাদের পোস্টগুলা আমরা দেখা যাচ্ছে এখানে আমরা এটা একটা টিউটোরিয়ালের ওয়েবসাইট করলাম। টিউটোরিয়াল বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকতে পারে, যেমন HTML এর টিউটোরিয়াল হতে পারে, CSS এর টিউটোরিয়াল হতে পারে, PHP টিউটোরিয়াল হতে পারে। তো আমরা যদি এই ক্যাটাগরিগুলোতে তৈরি করি PHP, HTML, CSS, তাহলে এখানে ক্যাটাগরির আন্ডারে সেই লিঙ্কগুলো দেখাবে এবং আমরা যদি HTML এ ক্লিক করি শুধুমাত্র HTML ক্যাটাগরিতে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোই দেখাবে। একইভাবে আমরা যদি PHP তে ক্লিক করি তখন PHP ক্যাটাগরিতে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোই দেখাবে। তো আমরা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ যদি লেখাগুলোকে সাজাতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি তৈরি করে এভাবে অ্যাড করে দিব। এবং এখানে একটা অপশন আছে ট্যাগ। তো ট্যাগ অপশন কি কাজে লাগবে? ট্যাগ অপশন কাজে লাগবে হচ্ছে যে আমরা যখন আমরা যদি সার্চ ইঞ্জিন থেকে সার্চ করি তখন সাধারণত কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে থাকি। যেমন আমরা যদি HTML শিখতে চাই তো আমরা লিখি HTML টিউটোরিয়াল। তো আমরা যদি এখানে ট্যাগে দিয়ে দিই যে HTML, তারপরে যদি এখানে কমা দিয়ে দিয়ে একাধিক ট্যাগ আমরা অ্যাড করতে পারি। তো আমরা যদি এখানে দিয়ে দিই HTML, তারপরে যদি দিয়ে দিই টিউটোরিয়াল, তারপরে যদি দিয়ে দিই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো তাহলে আমরা যখন গুগলে সার্চ করব HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা টিউটোরিয়াল তখন কি হবে? আমাদের এই যে আর্টিকেল, এই আর্টিকেলটি পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এই জন্য আমরা ট্যাগ ব্যবহার করব। এরপরে আছে ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ কি কাজে লাগবে? আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে যদি ফিচার্ড ইমেজ শো করার অপশন থাকে তো সেখানে আমরা ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিক। তো আমরা একটা লেখা পাবলিশ করি। তো আমরা এখান থেকে দামি কন্টেন্ট আমরা নিয়ে আসি এবং আমরা একটা ইমেজ সার্চ করব।
তো আমরা এখন এখান থেকে কিছু ডামি কন্টেন্ট নিয়ে আমরা একটা পোস্ট লিখব। আমরা এখান থেকে এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম একটা, এবং আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। তো এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করলাম। এখন আমরা একটা ইমেজ নির্বাচন করি। আমরা গুগলে সার্চ দিতে পারি, গুগলের ইমেজেস অপশন থেকে আমরা একটা ইমেজ সার্চ করে আনতে পারি। সাপোজ আমরা ওয়ার্ডপ্রেস লোগো নিয়ে আসি, ওয়ার্ডপ্রেস লোগো। আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে এই ইমেজটা আমরা অ্যাড করব আমাদের পোস্টের মধ্যে। তো ইমেজটা আমরা এখান থেকে সেভ করে নেই, সেভ ইমেজ আস। আমরা ডেস্কটপে ইমেজটা সেভ করে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফটি দুই ভাগে ভাগ করে দিব, এবং এইখানে মাঝখানে আমরা ইমেজটাকে যুক্ত করব। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইল ক্লিক করার মাধ্যমে আমরা ইমেজটাকে যুক্ত করতে পারবো। index.png ইমেজটাকে আমরা যুক্ত করলাম। এখন ইনসার্ট ইনটু পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে ইমেজটা যুক্ত হয়ে যাবে। তো এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে ইমেজটাকে পজিশনিং করতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি তো এখান থেকে সেন্টার করতে পারবো। আপডেট করে আমরা সেন্টার করে দিলাম, তাহলে আমাদের ইমেজটা সেন্টার হয়ে গেল। এখন যদি আমরা চাই যে নিচের প্যারাগ্রাফটির জন্য আমাদের একটা প্যারাগ্রাফের একটা শিরোনাম থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা শিরোনাম দিয়ে দিই। আমরা এই লেখাটুকু কপি করে একটা শিরোনাম তৈরি করি। Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে আমরা যদি এইটাকে এখান থেকে, আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেই অপশনটা আমরা দেখতে পারবো। তো এখান থেকেই আমরা হেডিং নির্বাচন করে দিতে পারবো। হেডিং 2 আমরা দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটির একটি শিরোনাম তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো লেখায় আমরা শিরোনাম যুক্ত করতে পারি। তো এখান থেকেও আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো। তো ক্যাটাগরি এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস করলাম। ওয়ার্ডপ্রেস নামে আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম, এবং আমরা ক্যাটাগরির মধ্যে রাখলাম, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে পোস্টটিকে রাখলাম। এবং এখানেও আমরা দিয়ে দিতে পারি যে টিউটোরিয়াল, তারপরে দিতে পারি ওয়ার্ডপ্রেস, তারপরে টেস্টিং, এইগুলো আমরা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ট্যাগগুলো নিচে শো করবে, এবং ফিচার্ড ইমেজও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা পোস্টের মধ্যে যে ফিচার্ড ইমেজ ব্যবহার করেছি সেটাই আমরা ব্যবহার করি। তো ফিচার্ড ইমেজও আমরা নির্বাচন করে দিলাম। এখন যদি পাবলিশ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পোস্টটা পাবলিশড হয়ে যাবে। এবং আমরা যদি হোম পেজে যাই এবং হোম পেজকে যদি রিলোড করি সেক্ষেত্রে আমাদের লেখাটিকে আমরা দেখতে পারবো। আমরা যদি হোমে যাই তা আমরা দেখতে পাচ্ছি যে হোমে আমাদের লেখাটি দেখাচ্ছে এবং ফিচার্ড ইমেজটি উপরে শো করতেছে। তো এইভাবে আমরা পোস্ট করতে পারি, এবং আমাদের পোস্টে ইচ্ছা করলে অন্যরা কমেন্টও করতে পারবে। তো আমি যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি, তো অ্যাডমিন হিসাবেও আমরা কমেন্ট দিতে পারবো আর রিপ্লাই দিতে পারবো। তো এখানে আমরা টেস্ট কমেন্ট লিখি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো যে কমেন্টটা পাবলিশড হয়েছে। তো এখানে দেখাচ্ছে যে অ্যাডমিন একটা কমেন্ট করেছে, টেস্ট কমেন্ট। এখানে অন্য কেউ এই সাইটে কমেন্ট করতে পারবে। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসে যে কোনো লেখা পাবলিশ করতে পারবো। তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো বিষয়গুলো শিখবো, এবং আমরা কিভাবে থিম ডেভেলপ করতে হয় আমরা সেই বিষয়টিও শিখবো।
তো আজকে এ পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।